বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মানচিত্রে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যেন সুপ্ত আগ্নেয়গিরি। 4 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার 5 মাস না যেতে ফের অগ্নি উৎপাতের সম্ভাবনা। বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। দুই দেশের সামরিক শীর্ষ কর্তাদের পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে উত্তেজনা। রাজনীতি থেকে খেলার মাঠ, ঊর্ধ্বমুখী উত্তেজনার পারদ। ভূরাজনীতিতে অশনি সংকেত। পাক ভারত উত্তেজনা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘাতে। অপারেশন সিঁদুর কিংবা অপারেশন বুনিয়ানুম মার্সুস 2.0 কি আসন্ন? গত 2 অক্টোবর পাক সীমান্ত লাগোয়া রান অফ কক্সে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পাকিস্তান এবার স্যার ক্রিকে দুঃসাহস দেখায় তাহলে ভারতের জবাব এতই কঠোর হবে যে ইতিহাস ও ভূগোল দুটোই বদলে যাবে। তিনি আরো বলেন, 1965 সালে ভারতীয় সেনাবাহিনী লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবার প্রয়োজনে করাচির দিকেও অগ্রসর হবে। প্রতিরক্ষা মন্ত্রীর এমন কথায় বলিয়ান হয়ে 3 অক্টোবর আরো বড় হুঁশিয়ারি দেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বলেন, এবার সম্পূর্ণ প্রস্তুত ভারত, কোনো সংযম দেখানো হবে না। পাকিস্তান দুঃসাহস দেখালে তাদের ভূগোল বদলে যাবে। সেনাপ্রধানের কণ্ঠে কণ্ঠ মেলান বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং। সবশেষ অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ক্ষতির হিসাব তুলে ধরে তিনি জানান, পাকিস্তানের প্রায় 12টি যুদ্ধ বিমান, বিমান ঘাঁটি, রাডার ও কমান্ড পোস্ট ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন, যা পূরণে কয়েক মাস লেগে যাবে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী তার ভাষণে দাবি করেন, পাকিস্তান সম্প্রতি স্যার ক্রিক সীমান্তের পাশের এলাকায় সামরিক ঘাঁটি, রাডার ও ড্রোন হামলা চালানোর মতো ঘাঁটি তৈরি করছে, যা তাদের আগ্রাসী মনোভাবের ইঙ্গিত। স্যার ক্রিক মূলত একটি সরু জলপথ, যেটি দৈর্ঘ্যে 100 কিলোমিটারেরও কম। অবস্থান ভারতের গুজরাট রাজ্যের রান অফ কক্স ও পাকিস্তানের উপকূলের মাঝখানে। জানিয়ে দুদেশের বিরোধ দীর্ঘদিনের। 1925 সালের মানচিত্র অনুযায়ী ভারতের দাবি স্যার ক্রিকের মাঝ বরাবর সীমান্ত রেখা টানতে হবে এবং অর্ধেক তাদের। অন্যদিকে 1914 সালে কক্সের রাও ও সিন্ধু সরকারের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি দেখে পাকিস্তানের দাবি ক্রিকের পূর্ব তীরই সীমান্ত রেখা, অর্থাৎ পুরো ক্রিক ও ভারতের কিছু অংশ দাবি করে পাকিস্তান। সেই বিরোধ এখনো অমীমাংসিত। সম্প্রতি পাকিস্তান যুক্তরাষ্ট্র তেল অনুসন্ধান চুক্তির পর এ নিয়ে ভারতের উদ্বেগ আরো বেড়েছে। ধারণা করা হচ্ছে এই এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান চালাতে আগ্রাসী হতে পারে পাকিস্তান। এর বাইরেও স্যার ক্রিকের কৌশলগত তাৎপর্য রয়েছে। স্যার ক্রিক করাচি বন্দরে প্রবেশের রাস্তা হওয়ায় ভারতীয় সেনাবাহিনীর অন্যতম যুদ্ধ কৌশলের অংশ। অন্যদিকে পাকিস্তান যদি স্যার ক্রিকের নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে তারা এখান থেকেও ভারত আক্রমণ করতে পারবে, সেই সঙ্গে সামুদ্রিক রুটেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। অর্থাৎ স্যার ক্রিকই এখন দুদেশের মধ্যে নতুন উত্তেজনার কারণ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেছেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতারা মে মাসের সংক্ষিপ্ত যুদ্ধে পরাজয়ের পর নিজেদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের চেষ্টা করতে এসব বলছে। তবে তারা যদি সত্যি আবার আগ্রাসন দেখানোর দুঃসাহস করে তবে আমাদের প্রতিক্রিয়া হবে আরো কঠোর। ভারতের 6টি বিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, যারা 0-6 ব্যবধানে পরাজিত হয়েছে তারা যদি আবার চেষ্টা করে তবে এর ফল আরো ভয়াবহ হবে। ভারত নিজের ধ্বংস হওয়া যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। ভারতীয় হুঁশিয়ারির জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীও। এক বিবৃতিতে ভারতকে উস্কানিমূলক বক্তব্য না দিতে সতর্ক করেছে ISPR। বলা হয়েছে, নতুন সংঘাত শুরু হলে তা ধ্বংস ডেকে আনবে, কারণ পাকিস্তান এবার সংযম দেখাবে না। আর কেউ যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করে সেই মুছে ফেলা হবে দ্বিপাক্ষিক, কারণ পাকিস্তান সশস্ত্র বাহিনী শত্রুর প্রতিটি কোণায় আক্রমণ করার সক্ষমতা রাখে। এবার আমরা ভৌগোলিক সুরক্ষার মিথ ভেঙে দেব এবং ভারতের দূরের অঞ্চলকেও লক্ষ্য করব। মে মাসে 4 দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতা বেড়েছে পাকিস্তানের। 2 বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বিপরীতে শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছে ট্রাম্পের। এদিকে এশিয়ার অন্যতম শক্তি চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা দীর্ঘদিনের। পাকিস্তানকে সামরিক সহায়তাও দিয়ে থাকে দেশটি।
এর মধ্যে নতুন করে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে ইসলামাবাদ। চুক্তি অনুযায়ী এক দেশে হামলা হলে এগিয়ে আসবে অন্য দেশ, আর এর মাধ্যমেই বাড়তে শুরু করেছে ভারত পাকিস্তান উত্তেজনা, যা হয়তো পাকিস্তানে আক্রমণ করতে হাজারবার ভাবতে বাধ্য করবে ভারতকে। Palestine will be free. Netanyahu, you can't hide. Netanyahu from the river to the sea. বাতাসে লাশের গন্ধ, মাটিতে লেগে থাকা রক্তের দাগ, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের মৃত্যু যন্ত্রণা কিংবা ক্ষুধার্তদের আর্তনাদ। গাজাবাসীর এই নির্মম পরিহাস সীমান্ত ছাপিয়ে গোটা বিশ্ব বিবেককে নাড়া দিলেও কেন ইসরায়েলিদের মনে দাগ কাটে না? কেন গাজাবাসীর কান্না সবাই শুনতে পেলেও পৌঁছায় না সীমান্তের ওপারে ইসরায়েলিদের কানে? কেন গাজায় বর্বরোচিত হামলা বন্ধে নেতানিয়াহু সরকারকে বাধ্য করে না ইসরায়েলিরা? 7 অক্টোবর 2 বছরে পা দিতে যাওয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্প্রতি আওয়াজ উঠছে ইসরায়েলেও। হচ্ছে যুদ্ধ বন্ধে প্রতিবাদ মিছিল। সম্প্রতি গাজা সীমান্তে জড়ো হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন প্রায় 150 ইহুদি বংশোদ্ভূত ইসরায়েলি, যাদের মুখে স্লোগান ছিল ইসরায়েলকে বিচ্ছিন্ন করো, নিষেধাজ্ঞা দাও, গণহত্যা শেষ করো। নিজ দেশের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাইতে সচরাচর দেখা যায় না কাউকে। তাহলে কেন এমনটি করলেন তারা? এ নিয়ে প্রতিবাদে অংশ নেওয়া স্লুজকার আরমানের সরল স্বীকারোক্তি, আমরা জানি আমাদের সরকার থামবে না, তাই আমরা চাই বিশ্ব আমাদের বয়কট করুক, তা শুনতে যতই অদ্ভুত শোনাক না কেন। তিনি আরো বলেন, দুঃখজনক যে আজ আমাদের সঙ্গে বেশি মানুষ নেই, কিন্তু আমরা আমাদের সমাজের সামনে ভয়াবহ সত্য তুলে ধরতে চাই যে আমরা গণহত্যা চালাচ্ছি। ইসরায়েলি গণহত্যার সত্যতার প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনও, যদিও সেটা অস্বীকার করেছে নেতানিয়াহু সরকার। গাজা সীমান্তে যুদ্ধ বন্ধে যখন প্রতিবাদ মিছিল হচ্ছে, তখন উল্টো চিত্র 7 অক্টোবর হামাসের হামলায় আক্রান্ত ইসরায়েলের শহর সদেরোতে। গাজায় ধ্বংসযজ্ঞ কিংবা তাদের আর্তনাদ যেন কেবলই উপভোগের বিষয় শহরটির বাসিন্দাদের কাছে। রীতিমতো আয়োজন করে গাজাবাসীর দুর্দশা উপভোগ করছে তারা। একসঙ্গে জড়ো হয়ে গাজায় বোমা বর্ষণ দেখছে। এ সময় কারো হাতে দূরবীন তো কারো হাতে থাকছে পপকর্ন। বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই আনন্দে ফেটে পড়ছেন তারা। ধোঁয়া দেখলে সেটাকে সুখস্মৃতি হিসেবে সেলফি বন্দি করেও রাখছে শহরটির বাসিন্দারা। গাজাবাসীর দুঃখ উপভোগের এ জায়গা এখন ইসরায়েলিদের কাছে সদরত সিনেমা হিসেবেই বেশি পরিচিত। এ নিয়ে অঞ্চলটির বাসিন্দা রাফায়েল হেমো বলেন, এখান থেকে যখন গাজার দিকে তাকাই দেখি কিছু ভবন এখনো দাঁড়িয়ে আছে, তখন রাগ হয়। আমি চাই ইসরায়েল আঘাত চালিয়ে যাক যতক্ষণ না সব ধ্বংস হয়। তার ভাষ্য, 7 অক্টোবর যা ঘটেছে এরপর গাজা থাকতে পারে না। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল সীমান্তে ঢুকে 1200 জনকে হত্যা ও অন্তত 250 জনকে জিম্মি করে হামাস। অভিযোগ তেল আবিবের, যাকে ইসরায়েলের 9/11 হিসেবে দেখে অনেকেই। এই ঘটনার পর থেকেই প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে ইসরায়েলিরা। জিম্মিদের ফেরত না পাওয়া পর্যন্ত গাজার মানবিক বিপর্যয় নিয়ে ভাবতে চায় না তারা। ইসরায়েলিদের এমন দৃষ্টিভঙ্গি তৈরিতে ভূমিকা রেখেছে দেশটির মিডিয়াও। হামাসের ব্যাপারে নেতিবাচক সংবাদ প্রচার করলেও খুব একটা ফিলিস্তিনিদের দুর্ভোগ দেখায় না তারা। যা নিয়ে লন্ডনের সেন্ট জর্জ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর আয়ালা পানিয়েভস্কি বলেন, বিশ্বের মানুষ যে ভয়াবহ দৃশ্য দেখেছে তা ইসরায়েলি মিডিয়া একদমই দেখায়নি। ফলে বাস্তবতার সঙ্গে ইসরায়েলিদের ফারাক বিশাল। এরপরও 7 অক্টোবরের দিন অর্থাৎ শনিবার এলেই তেল আবিবের রাস্তায় নামে হাজারো ইসরায়েলি। যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়, তবে সেই বিক্ষোভে তাদের মূল দাবি থাকে জিম্মিদের মুক্তি, যে কারণে 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হলেও সে ব্যাপারে খুব একটা ব্যানার চোখে পড়ে না। আওয়াজ ওঠে না গণহত্যা বন্ধের। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অ্যাকওয়ার্ড সেন্টারের এক জরিপের দিকে তাকালেও এটি স্পষ্ট হয়, যেখানে বলা হয়েছে 62% ইসরায়েলি বিশ্বাস করেন গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই।
গাজা ইস্যুতে সংবাদ মাধ্যমের উপরও চাপ প্রয়োগ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। অধিকৃত অঞ্চল শব্দটি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে গণমাধ্যমকে। পশ্চিম তীর ও গাজা নিয়ে সংবাদ কভারেজের পরিমাণও কমিয়ে দিতে বাধ্য করা হয়েছে। এরপরও যারা গাজার মানবিক বিপর্যয়কে সামনে আনছেন তাদের মৃত্যু হুমকিও দেওয়া হচ্ছে। হুমকি পাওয়াদের একজন ইসরায়েলের প্রাচীনতম পত্রিকা হারেটজ সংবাদকর্মী মীর হাসান। তিনি জানান তাকে প্রায়ই মৃত্যুর হুমকি দেওয়া হয় যখন তিনি ইসরায়েলি সৈন্যদের স্বীকারোক্তি প্রকাশ করেন যে তারা গাজায় নিরীহ মানুষ হত্যা করেছে। তার ভাষ্য, এটা সমাজের এক ভয়াবহ ব্যর্থতা। আমরা অন্য মানুষকে মানুষ হিসেবে দেখতে ভুলে গেছি। এর বাইরে গাজায় দুর্ভিক্ষের বিষয়টিও হামাসের নাটক হিসেবে প্রচার করতে বাধ্য করা হয় সংবাদ মাধ্যমকে, যার প্রভাব পড়ে ইসরায়েলিদের মনেও। গত জুলাইয়ে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট এর এক জরিপে যার প্রমাণও মিলেছে, যেখানে 70% ইহুদি মত দিয়েছেন গাজার ক্ষুধা ও দুর্ভোগ নিয়ে তারা মোটেও বিচলিত নন। ইসরায়েলিদের এমন মনোভাবের কারণ হিসেবে ইসরায়েলের সাবেক সংসদ স্পিকার ও লেখক আব্রাহাম বুর্গের ভাষ্য, এটা এক বিভাজন প্রাচীর, যেখানে কাউকে না দেখা গেলে সে অস্তিত্বহীন। বহু ইসরায়েলিদের কাছে ফিলিস্তিনিদের অস্তিত্ব তেমনই, কেবল কল্পনায়। এদিকে গাজায় বর্বরতার কারণে ক্রমেই গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নেতানিয়াহু, যার সঙ্গে না চাইলেও এখন জড়িয়ে পড়েছে ইসরায়েলিদের ভাগ্য, যার শেষ পরিণতি জানে না কেউই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মিশরে পরোক্ষ আলোচনার প্রথম দিনটি ইতিবাচকভাবে শেষ হয়েছে। এই আলোচনায় অংশ নিয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। 6 অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে এই আলোচনা শুরু হয়। আলোচনায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং তারা দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একাধিক সূত্রের বরাতে আল জাজিরা এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে প্রতিনিধিরা 7 অক্টোবর আবারও আলোচনায় বসবেন। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের হয়ে অংশ নিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনার। অন্যদিকে হামাসের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন দলের শীর্ষ নেতা খলিল আল হায়া ও জাহের জাবারিন। আলোচনার প্রথম দিন দুই পক্ষের মধ্যে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে যে কিভাবে বর্তমান আলোচনাগুলো এগিয়ে যাবে। মিশরের রাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজের তথ্য মতে আলোচনায় বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে হামাস প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের জানিয়েছে গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনাকে জটিল করে তুলছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প দ্রুত বন্দি বিনিময় নিশ্চিত করতে চাপ দিচ্ছেন যাতে শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় গতি তৈরি হয়। তিনি আরো বলেন, টেকনিক্যাল টিমগুলো জিম্মিদের মুক্তির পরিবেশ নিশ্চিত করতে এবং বন্দি ও মুক্তিপ্রাপ্তদের তালিকা পর্যালোচনা করছে। 6 অক্টোবর বিকেলে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের কাছে একটি চুক্তি করার সত্যি ভালো সুযোগ আছে। তিনি আরো বলেন, আমি মনে করি আমরা খুব ভালো করছি। হামাস এমন কিছু বিষয়ে একমত হচ্ছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ট্রাম্প এই আলোচনায় আরব তুর্কি যৌথ সমর্থন এবং ইসরায়েলি জনগণের প্রশংসা করেছেন। এদিকে 6 অক্টোবর আলোচনার সময়ও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে। আল জাজিরার সূত্র অনুযায়ী এই হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন মানবিক সহায়তা আনতে ঘটনাস্থলে গিয়েছিলেন। 7 অক্টোবর হামাসের ইসরায়েল হামলার 2 বছর পূর্তি হবে। হামাসের ওই হামলায় 1139 জন নিহত হন এবং প্রায় 200 জনকে বন্দী করা হয়। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে গাজায় কমপক্ষে 67,160 জন ফিলিস্তিনি নিহত এবং 1,69,679 জন আহত হয়েছেন। বাণিজ্য থেকে যুদ্ধাস্ত্র, সবখানেই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। বেইজিং পিছিয়ে থাকতে চায় না প্রযুক্তি খাতেও। দীর্ঘদিন প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তার করা যুক্তরাষ্ট্রকে এই খাতেও টেক্কা দিতে চায় বিশ্ব ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখা শি জিনপিং প্রশাসন। সেই লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও রোবোটিক্স খাতে বিপুল বিনিয়োগ করছে বেইজিং। জোর দিয়েছে প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে পরিচিত উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপ তৈরিতে, যা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। তাই তো প্রশ্ন উঠছে, প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কি ফুরিয়ে আসছে? প্রযুক্তি খাতের রাজা কি তাহলে চীন?
প্রযুক্তিতে চীনের উত্থান অনেক খাতে স্বনির্ভর হলেও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল চীন। চীনকে দমাতে প্রযুক্তিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের নজির কম নয়। চীন এই প্রযুক্তি পণ্য রপ্তানিতে বিধিনিষেধ জারি করেছেন একাধিক মার্কিন প্রেসিডেন্ট। এই পরনির্ভরতা কাটিয়ে উঠতেই এখন মরিয়া বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর কথাতেও তা স্পষ্ট। তার ভাষ্য, কারোর দানের উপর নির্ভরশীল থাকবে না চীন, যে কারণে দীর্ঘদিন ধরেই এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ ও এনভিডিয়াকে চীনের কাছে উন্নত চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর প্রযুক্তি খাতে মনোযোগ আরও বাড়িয়েছে বেইজিং, যার সুফলও মিলতে শুরু করেছে। উন্নত চিপ তৈরিতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে চীন, যা স্বীকার করে নিয়েছেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংও। তার সরল স্বীকারোক্তি, চিপ উন্নয়নে যুক্তরাষ্ট্রের থেকে চীন এখন ন্যানো সেকেন্ড দূরে। 2024 সালে প্রযুক্তি বিশ্বকে নাড়িয়ে দেয় চীনা প্রতিষ্ঠান ডিপসিক। চালু করে যুক্তরাষ্ট্রের ওপেন এআই এর চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী এআই মডেল। তুলনামূলক কম খরচ ও উচ্চ ক্ষমতার চিপ ব্যবহার করে চ্যাট জিপিটিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ডিপসিক। চীনের এমন প্রযুক্তি তাক লাগিয়ে দেয় বিশ্বকে। মুহূর্তেই কমে যায় এনভিডিয়ার শেয়ার মূল্য। আর এনভিডিয়াকে টেক্কা দিতে চীনে প্রস্তুত হচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে গত সেপ্টেম্বরে নতুন চিপ তৈরির ঘোষণা দিয়েছে আরেক প্রতিষ্ঠান আলিবাবা। তাদের দাবি, তাদের এই চিপ কম শক্তি ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা এনভিডিয়ার H20 চিপের সমান পারফরমেন্স দিতে পারে। অন্যদিকে আগামী 3 বছরের মধ্যে এনভিডিয়ার এআই আধিপত্য ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াওয়ে। সেই সঙ্গে এটাও জানিয়েছে শুধু উন্নত চিপ তৈরিই নয়, সেগুলোর নকশা ও সফটওয়্যার কোড চীনের বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত থাকবে, যাতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্যের কোনো প্রয়োজন না পড়ে। এছাড়া ইউনিকম সহ বিভিন্ন চীনা কোম্পানিকে উন্নত চিপ সরবরাহ করছে দেশটির চিপ নির্মাতা প্রতিষ্ঠান মেটা এক্স। ক্যামব্রিকন টেকনোলজিস বিনিয়োগকারীদের আস্থাও অর্জন করছে। উইচ্যাট ঘোষণা দিয়েছে চীনা চিপ ব্যবহারের। এর বাইরে প্রতিনিয়ত প্রযুক্তি মেলার আয়োজন করছে চীন, যেখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে তাদের প্রতিষ্ঠানগুলো। মার্কিন প্রযুক্তি নির্মাতাদের জন্য এটি রীতিমতো হুমকি। সেপ্টেম্বরে এক প্রযুক্তি পডকাস্টে চীনের প্রযুক্তি খাতের প্রশংসা করেন এনভিডিয়ার প্রধান জেনসেন ওয়াং। তবে এই প্রতিযোগিতায় তার প্রতিষ্ঠানও যে ছাড় দেবে না সেটা জানিয়েছেন তিনি। তার ভাষ্য, প্রতিযোগিতা এখন বাস্তব। গ্রাহকেরা শেষ পর্যন্ত সেরা প্রযুক্তি বেছে নেবে। আমরা বিশ্বজুড়ে ডেভেলপারদের আস্থা অর্জনের জন্য কাজ চালিয়ে যাব। টিকে থাকতে হলে আমাদেরও প্রতিযোগিতা করতে হবে। প্রযুক্তি খাতে চীনের দাবি নিয়ে অনেক বিশেষজ্ঞরই সন্দেহ রয়েছে। তাদের ভাষ্য, চিপের পারফরমেন্স নিয়ে চীনা প্রতিষ্ঠানগুলো যে দাবি করে তা সবসময় বিশ্বাসযোগ্য নয়, কারণ অনেক সময় পর্যাপ্ত তথ্য বা তুলনামূলক পরীক্ষায় এর ফল পাওয়া যায় না। এই ব্যাপারে কম্পিউটার বিজ্ঞানী জাওয়াদ হাজ ইয়াহিয়া বলেন, চীনের চিপগুলো পূর্বাভাসমূলক এআই কাজে ভালো করলেও জটিল বিশ্লেষণে এখনো যুক্তরাষ্ট্রের চিপের মতো শক্তিশালী নয়। তবে এটা ঠিক, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ব্যবধান কমছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই চীনকে রুখতে বাণিজ্য যুদ্ধে নামেন ট্রাম্প। শুল্ক আরোপ করার সঙ্গে প্রযুক্তি বাণিজ্যেও বাধা দেন। তবে এটি যে আখারে চীনকেই সুবিধা দেবে সে ব্যাপারে সতর্ক করেছেন এনভিডিয়া প্রধান ওয়াং। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি চীনের সঙ্গে প্রযুক্তি বাণিজ্যে বাধা সৃষ্টি করে তবে সেটি উল্টো চীনের হাতেই এআই প্রতিযোগিতার সুবিধা তুলে দিতে পারে। এদিকে বেইজিংও এনভিডিয়ার উপর চাপ বাড়াতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এন্টি মনোপলির তদন্ত শুরু করেছে। জানিয়ে তাইওয়ানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং অধ্যাপক চিয়ালিন ইয়াং বলেন, চীনের সাম্প্রতিক চিপ সংক্রান্ত ঘোষণা আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় চাপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই বিষয় নিয়ে কম্পিউটার বিজ্ঞানী ডক্টর জাওয়াদ হাজ ইয়াহিয়ার ভাষ্য, চীন এমন এক অবস্থান নিতে চায় যাতে যুক্তরাষ্ট্র বাধ্য হয় চীনে উন্নত প্রযুক্তি বিক্রি করতে, কেননা বাস্তবে তারা এখনো মার্কিন প্রযুক্তির উপর নির্ভরশীল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি মীর সাব্বির এবং আমার সাথে রয়েছেন সহকর্মী কাদির কল্লোল। যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, অন্তর্বর্তী সরকার, তাদের প্রসঙ্গে যদি বলি, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? বিষয়টি তো রাজনৈতিক, এটি তো কোনো ব্যক্তি বিষয় না। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, অর্থাৎ অনেক কিছুর মতন
হ্যাঁ, বিভিন্ন বিষয় আছে, যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব, সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে। আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে ওনারা করবেন কাজটি সুন্দরভাবে। স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন, তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা, যেটাই বলেন, সেটা নির্ভর করবে। আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আপনার এই মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি। তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা উনার মনে, অর্থাৎ আপনার মনে আছে কিনা সেটা তিনি জানতে চান। আপনার মনে কি সেই সন্দেহ আছে? দেখুন, আমি যখন এই কথাটি বলেছিলাম, সেই সময় পর্যন্ত, এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে, সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো ওনারা কোনো সঠিক নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো ওনারা টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি। ওনারা রোড ম্যাপ বলতে যা বুঝায়, আমরা নর্মালি যা বুঝে থাকি, এরকম কিছু বলেননি। এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয়, আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে, প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল। আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস উনি মোটামুটিভাবে একটি রোড ম্যাপ ঘোষণা করলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন, তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। সেই সন্দেহ মনে কিছুটা দূরীভূত হয়েছিল লন্ডনে যখন তিনি আপনার সাথে বৈঠক করলেন, তারপরেই 1 ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি কথা এসেছিল। তো সেই বৈঠকে কি একটা তো নির্বাচনের কথা তো হয়েছিল, যেহেতু সেটি পরে এসেছে, এর বাইরে কি আপনাদের মধ্যে আর কোনো কথা হয়েছে, আর কোনো বিষয়ে কোনো চিন্তা ভাবনা সমঝোতা কিছু হয়েছে? এর বাইরে স্বাভাবিকভাবেই উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ, অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয়, তাহলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমার কিছু